রেডি। আপনারা এই মুহূর্তে যে নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমাদের সাথে আজকে সাম্প্রতিক আবহাওয়ায় আলোচ্য হয় কৃষি নির্ভর অর্থনীতিতে কি হচ্ছে, আবার আমেরিকা ইসরায়েল যুদ্ধে আবার যুদ্ধ হয়, তেলের বাজারে অস্থিরতা বাড়ে, সে বাংলাদেশের কাছে কি আসবে তেল বাংলাদেশের পরে, তাহলে বাংলাদেশের এটার একটা এ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে সমাজ কৃষি মোহাম্মদ মাসুম শরীফ নাকি পর্যায়ে আমি মোহাম্মদ মাসুম আপনাকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলে। হ্যালো। জি। এই কারণে এক্ষেত্রে আমরা আমরা বিশেষ করে এই বাংলাদেশ কৃষি অর্থনীতি দেশ, কিছু অর্থনীতির জায়গা থেকে আমরা অর্থনীতিতেও থাকতে পারছি না এবং শিল্প নির্ভর অর্থনীতিতেও আমরা যেতে পারছি না। সেক্ষেত্রে বাংলাদেশের শতকরা প্রায় ৮০ জন মানুষ এখন সাথে সম্পৃক্ত। বাঁচাও দেশ বাঁচাও, কৃষকদের জন্য বাঁচাতে হয়। এটাকে যদি আমরা মানে আসলে কি কি এবং কি কাছে পাশাপাশি হরমুজ প্রলয়কে কেন্দ্রে আমেরিকা কোনোভাবেই ইরানকে আপনার পারমাণবিক শক্তির অধিকারী হতে দেবে না, হজর নিয়ন্ত্রণ না। যদি যুদ্ধ বাদে তাহলে আমাদের সামনে কি কি সমস্যা আসতে পারে? আপনার সময় আপনি ভারতের মাসুম। আমি বলবো। জি বলেন বলেন বলেন। ধন্যবাদ নজরুল ভাই, যে আমি হুম, আজকে আপনি খুব একটা সুন্দর বিষয় ঠিক করেছেন। এবং আমি দীর্ঘদিন এই যেহেতু মাওলানা ভাসানীর কৃষক সমিতি করি, এবং এই কৃষক সমিতির ব্যানারেই দীর্ঘ ফেসিবাদী আন্দোলন আমরা করেছি। কৃষক সমিতি দীর্ঘ ফেসিবাদী আন্দোলনে ছিল, জুলাই বিপ্লবের সময় মাঠে ছিল। এবং সে সময় আমরা শুধু সরকার বদল বা চেহারা বদল বা শোষকের পরিবর্তনের লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা, যেখানে কৃষক শ্রমিক মেহনতি মানুষ ইজ্জতের সহিত বাঁচতে পারবে। এবং সেই আশায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি, পরবর্তীতে নির্বাচন হয়েছে। কিন্তু আসলে জনগণ, কৃষক শ্রমিক মেহনতি মানুষ বারবার লড়াই সংগ্রামে সর্বোচ্চ আত্মত্যাগ করলেও দেখা যায় এই আন্দোলনের ফসল কতিপয় ওই সিন্ডিকেট, কতিপয় ব্যবসায়ী, কতিপয় রাজনৈতিক দুর্বৃত্তের ঘরেই ঢুকে। এটা হলো একটা সার্বিক ব্যাকগ্রাউন্ড। তবে আপনি আজকে যে বিষয়টা এনেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের 60% মানুষ কৃষিতে জড়িত, উত্তরবঙ্গের 80% মানুষ কৃষিতে জড়িত। এবং দেশের খাদ্য নিরাপত্তা, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয়, এবং আপনি জানেন যে কৃষিকে কেন্দ্র করে বড় বড় গ্রুপ অফ কোম্পানি যেমন প্রাণ, তারপরে আপনার প্রাণ, আরএফএল, সিটি গ্রুপ, মেঘনা, বিভিন্ন গ্রুপও গড়ে উঠেছে। অর্থাৎ কৃষি এখন শুধু মানে এই পেট ভরার জন্য কৃষি না, বা শুধুমাত্র সংসারের খাদ্য নিরাপত্তার কৃষি না, কৃষির এখন বহুমুখী, এটার আপনার প্রভাব আছে, এটার বহুমুখী ক্ষেত্র আছে। তাই সেটা আছে, এবং সে আলোকে আমি মনে করি যে আমাদের এই কৃষি বাজেটটা সেখানে হওয়া উচিত। এবং আপনাকে একটা তথ্য দিয়ে রাখি যে আসলে জাতীয় বাজেট সবসময় আপনার যেগুলি স্বল্পমেয়াদী সমস্যা সেগুলিকে সমাধান করে, আর দীর্ঘমেয়াদী যেগুলি সমস্যা বা বিনিয়োগ হয় হচ্ছে আপনার পঞ্চবার্ষিকী বা 10 বছর মেয়াদী পরিকল্পনায়। এবং আজকে বাংলাদেশের যদি কৃষি খাতে দেখি, নানামুখী সংকটে কৃষি জড়িত। আপনার 70 সালে যেখানে মাত্র 20% কৃষক ছিল ভূমিহীন, আজকে স্বাধীন বাংলাদেশে বিভিন্ন প্রক্রিয়ায় আপনার
প্রাকৃতিক দুর্যোগ, ফসল হানি, ফসলের দাম না পাওয়া এবং ঋণের ফাঁদে পড়ে আজকে বাংলাদেশে ভূমিহীন কৃষক হচ্ছে 70%। আর তারপরে আছে অসংখ্য ছোট এবং প্রান্তিক কৃষক। ফলে আজকে বাংলাদেশের কৃষি অনেক বেশি চ্যালেঞ্জিং এবং নানামুখী সমস্যায় যাচ্ছে। এবং গত 2 বছর ধরে আমরা আন্দোলন করছি, কৃষক সমিতি, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সহ বিভিন্ন সংগঠন, যে আপনার কৃষি ফসলের ন্যায্য দাম পায় না। আপনি দেখেছেন শীতের সবজি থেকে শুরু করে আলু, ধান, পাট, কোনো ফসলেরই, পেঁয়াজ, রসুন, কোনো ফসলেরই ন্যায্য দাম পায় না কৃষক। এভাবে যদি দিনের পর দিন কৃষকরা যদি তাদের বিনিয়োগের লাভজনক মূল্য না পায়, এক সময় কিন্তু আপনার কৃষি কমবে এবং কৃষিতে কিন্তু একটা রূপান্তর ঘটবে, যেটা আমাদের দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি। গত 5 বছর আপনি দেখেন বিভিন্ন জেলায় কৃষকরা তামাকের উৎপাদন বৃদ্ধি করেছে, কারণ যারা সিগারেট কোম্পানি তারা অগ্রিম টাকা দেয়, বীজ দেয়, সার দেয়, কেমিক্যাল দেয় এবং উৎপাদন হওয়ার সাথে সাথে কিনে নেয়, ফলে তামাকের উৎপাদন বাড়ছে। কারণ আমার বাড়ি কুমিল্লা, আমি যখন যাই কুমিল্লায় দাউদকান্দি থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা আপনার ভুট্টা চাষ হয়, কারণ ভুট্টায় পুরাটাই লাভ। ফলে আস্তে আস্তে কিন্তু আপনার যেটা আমাদের খাদ্য, যেমন আপনার ধান, পেঁয়াজ, রসুন, তারপর আপনার শীতের সবজি, এগুলি কিন্তু উৎপাদন কিন্তু কমে যাবে। ফলে দেশ কিন্তু খাদ্য সংকটে পড়বে এবং কৃষি কিন্তু রুগ্ন থেকে রুগ্নতর হবে। এবং আপনি সম্প্রতি দেখেছেন কিছু দুর্নীতিবাজ ওয়াটার বোর্ডের কর্মকর্তাদের কারণে প্রতি বছর হাওরে আপনার এই যে সংকট, এবং এই তারা অপরিকল্পিতভাবে বাঁধগুলা করে, মাটি দিয়ে বাঁধগুলা করে, ফলে আপনার সামান্য পানির ধাক্কাও সহ্য করতে পারে না। আর এই মাটির বাঁধগুলা আপনার এই পানি নিষ্কাশনের খাল এবং নদীগুলাকে ভরাট করে এদের নাব্যতা কমায়। ফলে আপনার আজকে এই যে হাওরে হাহাকার, আপনার সব ফসল পানিতে ডুবে গেছে। অধিকাংশই ছোট কৃষক, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক, তারা একদিকে তাদের ঘরে খাদ্য নাই, অন্যদিকে আপনার তারা সবাই ঋণের ফাঁদে পড়ে গেছে। ফলে এখন দেখবেন প্রত্যেকটা পত্রিকায়, গণমাধ্যমে কিন্তু দাবি উঠছে যে আপনি শস্য বীমাতে আরো সরকারের জোর দেওয়ার জন্য। এবং আমরা মাওলানা ভাসানীর কৃষক সমিতি করি, আমরা বারবার বলেছি যে আপনার সরকারি খরচে ভূমিহীন এবং প্রান্তিক ছোট কৃষকদের ফসলগুলোকে বীমা করতে, যাতে প্রাকৃতিক দুর্যোগ বা খরা বা যদি বাজারে মূল্যহানি হয়, তাহলে যাতে তারা তাদের বিনিয়োগটা ফেরত পায়। এবং এটা একটা সার্বিক আলোচনা। এখন আমি খুব স্পেসিফিক যাচ্ছি যে এবার যে সরকার বাজেট করবে এবং কৃষি বাজেট, হ্যাঁ। সেখানে কোথায় কোথায় জোর দেওয়া উচিত। আমরা দীর্ঘদিন একটা আন্দোলন করছি যে আপনার যে যে গ্রামে গ্রামে সমবায় কৃষি খামারগুলা করতে। আপনি গত 70 বছরে দেখেন, একদিকে কৃষি জমি কমছে, আর এই বংশের ধারায় এসে দাদা, ছেলে, নাতি, এই ধারায় এসে কিন্তু আপনার জমির কিন্তু খালি আইল বাড়তেছে। ফলে জমি কিন্তু কৃষি জোত খণ্ড থেকে খণ্ড বিখণ্ড হচ্ছে। এত ছোট জোতে কিন্তু আপনার কোনো আধুনিক প্রযুক্তি, কৃষি মেশিনারি প্রয়োগ করা যায় না এবং এটা লাভজনকও হয় না। ফলে আপনার এখানে কিন্তু উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে। সেজন্য মালয়েশিয়া বা বিভিন্ন দেশে যেটা করে, যে সকল কৃষি জমি একত্রে এনে সেটাকে একটা সমবায় কৃষি খামার করে এবং সেখানে আপনার জমির সাইজ বড় হয়, নানা স্তরে কৃষি প্রযুক্তির প্রয়োগ হয়, যন্ত্রপাতির প্রয়োগ হয় এবং কৃষকরা মিলেই একত্রে মিলে মার্কেটিং করে এবং প্রয়োজনে নিজেরা ছোট ছোট প্রসেসিং কারখানাও গড়ে তোলে। এবার বাজেটে এই কৃষিকে টেকসই উন্নয়নের জন্য বাজেটে বিশেষ গুরুত্ব দিতে হবে যে সরকারি উদ্যোগে গ্রামে গ্রামে সমবায় কৃষি খামার গড়ে তোলা। আর আরেকটা স্পেসিফিক আপনাকে তহবিল দিতে হবে, সেটা হলো যে জ্বালানি সংকট। এই জ্বালানি সংকটে নানাভাবে কৃষি ব্যাহত হচ্ছে। একটা হচ্ছে যে, এত আমি বিস্তারিত যাই না, একটা হচ্ছে যে আপনার ডিজেলের অভাবে জমিতে সেচ দেওয়া যাচ্ছে না, তো এটা একটা সমস্যা। আর অন্যদিকে হচ্ছে যে উৎপাদিত ফসল আপনার শ্রমিক পাওয়া যায় না, ফলে হারভেস্টার বা অটো ভাবে যে ধান কাটা হয় সেটাও কাটা যাচ্ছে না, কারণ ডিজেল নাই। এটা একটা
সমস্যা। এবং আমি মনে করি যে জ্বালানি খাতে অগ্রাধিকার ভিত্তিতে কৃষকদেরকে ডিজেল দিতে হবে। এরপরে হচ্ছে যে আপনার আরেকটা সমস্যা আপনার আসে, সেটা হইলো মূল্যনীতি। পৃথিবীর অধিকাংশ দেশে কৃষি পণ্যের একটা লাভজনক মূল্যনীতি থাকে। ভারতে আপনার একটা কৃষি মূল্যনীতি আছে, স্বামীনাথন কমিশন। স্বামীনাথন যে কমিশনে যে রিপোর্টটা দিয়েছিলেন, সেখানে বলা হয়েছিল যে কৃষি পণ্যের উৎপাদন খরচের সাথে উৎপাদন খরচের 50% যোগ করে, অর্থাৎ যদি 1 মণ ধান উৎপাদনে আমার 1000 টাকা খরচ হয়, তাহলে 1000 প্লাস 50% উৎপাদন খরচ আরো 500 টাকা মুনাফা যোগ করে সেটাকে ন্যূনতম দাম নির্ধারণ করা। এবং বাংলাদেশে এখন কৃষকের একটা বড় সমস্যা হচ্ছে যে তারা উৎপাদিত ফসলের দাম পায় না, এবং এর জন্য উৎপাদিত ফসলের যাতে লাভজনক দাম পায় সেজন্য আমরা আশা করি কৃষিতে একটা, এই বাজেটে কৃষির জন্য একটা মূল্যনীতি ঘোষণা করবে, এই কৃষি মূল্যনীতি। এরপরে আপনার আসে উপকরণ। আপনি দেখতেছেন যে সময় মতো কিছু সার পায় না, বিভিন্ন উপকরণ পায় না, বীজ পায় না, এগুলার এখন উৎপাদন খরচ অনেক বেশি, বাজার খরচ অনেক বেশি। আমরা এখানে আমাদের কৃষক সমিতির দাবি যে আপনার এই ক্ষেত্রে বাজেটে সাবসিডি বাড়ানো। এরপরে দাবি হচ্ছে যে যেটা বললাম যে শস্য বীমা, এবার বিশেষ বাজেট রাখবে যাতে এই ছোট প্রান্তিক এবং ভূমিহীন কৃষকদের ফসলগুলাকে বীমা করা যায়। এরপরে আপনার যেটা আপনি দেখেন হাওর এলাকায় আরেকটা বিরাট সমস্যা হচ্ছিল, এবং কৃষি এলাকা এবং হাওর এলাকায় যে বৃষ্টি হচ্ছে কিন্তু মাঠে কৃষক যেতে পারছে না, কারণ সেখানে আবার বজ্রপাতের ভয়। এই জন্য আমরা আমাদের একটা দাবি, আমরা কর্মসূচিও ছিল আমাদের, যে কৃষি এবং হাওর এলাকা অধিক পরিমাণে বজ্র নিরোধক দণ্ড লাগানো হোক, এবং জন্য বাজেটে আমরা বিশেষ বরাদ্দ চাই। আর আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আপনার বাংলাদেশে শুধু আলুর হিমাগার আছে, কিন্তু এর বাইরে পচনশীল সবজি। একটা বড় সমস্যা কি, যে আপনার উৎপাদনটা হচ্ছে আজকে, কিন্তু এটার কনজামশন আমরা করি সারা বছর, কিন্তু এই সময়টা পর্যন্ত তো এটাকে আপনাকে সংরক্ষণ করতে হবে। এর জন্য আমি মনে করি যে গতবার ইউনূস সাহেব কিছু ছাড় দিয়েছেন, এবং আমি মনে করি যে এবার বাজেটে আর্থিক এবং রাজস্ব প্রণোদনার মাধ্যমে কৃষি এলাকায় শাক সবজি, টমেটো, ফুলকপি, পেঁয়াজ, রসুন পণ্যভিত্তিক কৃষি খামারে যাতে গড়ে ওঠে সেজন্য সরকার বাজেটে যথেষ্ট প্রণোদনা দিবে। আরেকটা হচ্ছে আপনার কৃষি এলাকায় যাতে আরো বেশি কৃষি প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠে সেজন্য সরকার সেখানে শিল্প জোন এবং নানা ধরনের কর এবং আর্থিক প্রণোদনা দিবে বাজেটে, যাতে কৃষি এলাকা অধিক পরিমাণে প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তোলে। আর যেটা একটা দাবি, যে আপনারা জানেন হাওরের কৃষক হোক বা যেসব কৃষক সবজি চাষ করেছে বা বিভিন্ন আলু চাষ করেছে, তারা কিন্তু ক্ষুদ্র ভূমিহীন প্রান্তিক কৃষক, তারা কিন্তু এনজিও থেকে এবং মহাজন থেকে ঋণ নিয়ে কিন্তু আপনার এই ফসলগুলা করেছে। এখন তারা এই আপনার হাওরে বন্যার, অকাল বন্যা বলেন, বৃষ্টিপাত বলেন, বা ফসলের দাম না পাওয়াতে তারা কিন্তু এখন সবাই ঋণের ফাঁদে আটকা। এবং এই কৃষকদেরকে দ্রুত ইউএনও অফিসের মাধ্যমে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে চিহ্নিত করে তাদেরকে ঋণের ফাঁদ থেকে বাড়ানোর জন্য আপনার বিশেষ বরাদ্দ দিতে হবে। আমি মনে করি যে যদি আমাদের এই দাবিগুলা যদি, আরেকটা শেষ দাবি যেটা হচ্ছে যে সরকার কৃষি গবেষণা, জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি এখানে বিনিয়োগ বাড়াবে। একই সাথে আমাদের এখন দেখেন একটা বড় সমস্যা হচ্ছে, আমরা কিন্তু যে বিভিন্ন ফসলের যে বীজ এখন কিন্তু কৃষকের ঘরে আগের মতো এমন হয় না। ফলে আমরা বীজের জন্য কিন্তু আপনার সম্পূর্ণ এখন প্রায় আমদানি নির্ভর। পাট বলেন, ধান বলেন, বিশেষ করে যে আমাদের হাইব্রিড বীজগুলা, এগুলোর জন্য কিন্তু আমরা আমদানির উপর নির্ভরশীল, যাতে আমরা দীর্ঘমেয়াদে যাতে আমাদের নিজস্ব হাইব্রিড, কারণ হাইব্রিড বীজ ছাড়া তো আপনার 18 কোটি মানুষের খাদ্য উৎপাদন সম্ভব না, তাদের চাহিদা মেটানো সম্ভব না। সেজন্য আপনার এই হাইব্রিড বীজ যাতে আমরা গড়ে তুলতে পারি, সেজন্য আপনার কৃষি গবেষণায়, বীজ গবেষণায় আপনার বিনিয়োগ বাড়াতে হবে। আর সর্বশেষ হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে এই ভূমিহীন প্রান্তিক ছোট কৃষকদের জন্য বিশেষ ঋণ তহবিলের উদ্যোগ নিতে হবে, যাতে সত্যিকার অর্থে এই আপনার 5, 6, 7% সুদে যাতে এই আমাদের কৃষকরা সময় মতো ঋণটা পায়।
আমি মনে করি যে কৃষক সমিতির যে দাবিগুলা আজকে আপনার টক শোতে বললাম, যদি এই দাবিগুলা বাজেটে সরকার বাস্তবায়ন করে, তাহলে আগামী 3 থেকে 5 বছরে বাংলাদেশের কৃষি খাতের একটা মৌলিক রূপান্তর হবে এবং টেকসই উন্নয়ন সম্ভব হবে, এবং তার আচ্ছা। মাধ্যমে অধিক কর্মসংস্থান, খাদ্য হ্যাঁ, নিরাপত্তা, হ্যাঁ। রপ্তানি এবং আমাদের জাতীয় জিডিপিতে কৃষির অবদান বাড়বে, এবং এখানে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। আর একটা পয়েন্ট নজরুল, আমার মনে হলো যে আমাদের এই যে কৃষি পর্যটন, ইন্ডিয়া কিন্তু আপনার এই যে কৃষি পর্যটন অত্যন্ত জনপ্রিয়, এবং আমাদের এই বাজেটও আমি মনে করি কৃষি পর্যটনকে উৎসাহ দেওয়ার জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ থাকতে হবে এবং দিক নির্দেশনা থাকতে হবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ নজরুল ভাই। জি, আপনাকে ধন্যবাদ। এই কৃষি সেক্টর নিয়ে আপনাদের আন্দোলন, আপনাদের সংগ্রাম, কৃষকের সুবিধা অসুবিধা, বাস্তবতা নিয়ে দর্শক কিন্তু আমাদের বাংলাদেশে এখনো কৃষি নির্ভরতার জায়গায় থেকে বেরিয়ে আসতে পারেন নাই, এবং কৃষকদের সামনে নানান দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এবং আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সবকিছু কৃষকদের দুর্যোগ পা রাখে, সংকট মোকাবেলা করে। এ পর্যায়ে ডক্টর আব্দুল্লাহ শরীফ সাকি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছি। আপনি আমাদের বাংলাদেশের এখনো প্রায় কিন্তু আপনার 75 থেকে 77 ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। ক্ষেত্রে আমাদের সমাজ কাঠামোয় কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। সেক্ষেত্রে কৃষকদের সমবায়ী আন্দোলনটা জোরদার করা কতটুকু উচিত? পাশাপাশি সাম্প্রতিক সময় দেখছেন চমকায়ে বজ্রপাতে প্রায় কোনোদিন 10 জন 12 জন মানুষ মারা যাচ্ছে, বিশেষ করে হাওড়া এলাকায় বজ্রপাতের আঘাতটা বেশি। সেখানে বজ্র নিরোধক যন্ত্র সেখানে মানে ব্যবস্থা দেওয়ার পাশাপাশি এই যারা ডিজেল পাচ্ছে না, তাদের ডিজেলের ক্ষেত্রে সরকারকে প্রদানের রাখা উচিত। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যদি আবার যুদ্ধটা লাগে, আমেরিকা ইসরায়েল যুদ্ধ করার জন্য যুদ্ধ বাড়লে আমাদের সামনে সামনে জ্বালানি সংকটটা কি ধরনের তীব্র হতে পারে এবং আমরা কি কি পরিস্থিতির দিকে যেতে পারি? ডক্টর আব্দুল্লাহ শরীফ সাকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে যে বজ্রপাতের যে সিয়াটা হচ্ছে, এটা আমাদের কিন্তু এখন তাল গাছ রোপণ করলে কিন্তু গ্রাম অঞ্চলে রাস্তার পাশে যদি আমরা বৃক্ষরোপণ করি তাল গাছ করলে কিন্তু আমাদের এই বজ্রপাত গুলা সাধারণ কৃষকের কিন্তু সেটা থেকে রক্ষা পায়। তারপর দেখেন টিআর এবং কাবিখা খাদ্যের বদলে কিন্তু অর্থ বরাদ্দের জন্য প্রস্তাব দিছে এবার, যে ডিসি সম্মেলন যে শুরু হয়েছে আর কি, বুঝছেন, ডিসি সম্মেলনের মধ্যে এইগুলা করতেছে এবং কৃষকদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। এবং আমাদের যে কৃষকরা যদি না বাঁচে, যারা মানে এখনো কিন্তু আমাদের 60% 80% লোকই কিন্তু মানে কৃষির উপর নির্ভরশীল, মানে চাকরি করে, সরকারি চাকরি করে মাত্র 26 লক্ষ বা 28 লক্ষ লোক সারা বাংলাদেশে। তো আমরা সবাই কিন্তু কৃষক মানে কৃষির উপর নির্ভরশীল। যেহেতু আমাদের মানে সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর মানে সুন্দর বাংলাদেশ, এই বাংলাদেশে হাওড় এলাকায় এবং 3 ভাগের মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগই তো নদী এলাকায় নদী খনন করতে হবে, কৃষকদের জন্য আমাদের কাজ করতে হবে। এবং এই দেখেন সুনামগঞ্জের 500 কোটি টাকার ধান নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। বৃষ্টি এবং পাহাড়ি ডলে হাওড়ে 42,000 হেক্টর ধানের ক্ষতি হয়েছে। এই ক্ষতির জন্য সরকার প্রণোদনা দিতে হবে। বুঝতে পারছেন? যদি প্রণোদনা না দেয়, যে মোট জমির ধান গেল পানিতে, এখন খলার কাটার পর স্তূপ করে রাখা হচ্ছে, ধান নষ্ট হইয়া যায় রইল রে, তাদের গ্রামের মানুষের আর্তনাদ। কথাগুলো আসলে খুবই কষ্টের আর কি। বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢল, হাওরে থাকা ক্ষেত তলিয়ে ধানের ক্ষতি সব নষ্ট হয়ে গেছে। এই যে একটা আহাজারি, যেমন 42,000 হেক্টর বেশি ধান ক্ষেত তলিয়ে গেছে এই গত কয়েকদিনের যে মানে ঘূর্ণিঝড় এবং পানির নিষ্কাশনের কারণে। তো আমরা যদি এদের জন্য সরকার যদি সেই পদক্ষেপ না নেয়, এটা খুবই দুঃখজনক। যেমন একজন পানি গবেষক আছে, আমি জানি, ডক্টর আনোয়ার, উনি নদী নিয়ে কাজ করতে চাচ্ছে কিন্তু উনাকে গভর্নমেন্ট কোনো ফ্লোর দিচ্ছে না। তো এইভাবে যদি আমরা যারা এক্সপার্ট, যে লাইনে এক্সপার্ট
তাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, এবং যেন কোনো পানির কোনো নদীর কোনো সমস্যা হবে না, পানিরও কোনো সমস্যা হবে না, তার যে পরিকল্পনা, তার যে প্ল্যান সেটা আছে, সেটা আমরা ডক্টর আনোয়ারকে আমরা আমন্ত্রণ জানাবো আপনার মাধ্যমে, এবং যাতে পুরা বিশ্বের বাংলাদেশের মানুষের কাছে সে তুলে ধরতে পারে। বিভিন্ন চ্যানেলেও আমরা বলার চেষ্টা করছি, কিন্তু ওনাকে সেই সুযোগ করে দেওয়া হচ্ছে না। তো আমরা চাই কৃষককে মূল্যায়ন করার জন্য, এবং কৃষি খাতে যদি আমরা ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে দেশ আরো উন্নত হবে, এবং কৃষককে এবং ন্যায্য মূল্য দিতে হবে। যেমন দেখেন ধানের দাম এমনি তো মরার উপরে খাড়ার গা, কৃষকের যখন ধান কাটার মৌসুমে থাকে তখন তারা কিন্তু সেই ন্যায্য মূল্যে দামটা পায় না। এটাও কিন্তু আরেকটা চক্র। মানে যারা মানে ধনীরা আছে, তারা কি করে, এই ধানটাকে নিয়ে কম দামে কিনে তখন তারা পুঁজিবাদীরা বেশি দামে বিক্রি করে, কিন্তু আমার সাধারণ কৃষক কিন্তু সেই ন্যায্য মূল্যের দামটা পেল না। তো তার যে খরচ, একটা লেবার খরচ, এখন কিন্তু 500 টাকা দিয়ে লেবার পাওয়া যায় না, 700-800 টাকা লাগে, বুঝতে পারছেন? এই যে 1,000 টাকা চলে যায় একটা লেবারের তোলে। তাহলে যদি একটা মানে প্রতিদিন যদি একটা লেবারের যদি সেই ন্যায্য মূল্য পায়, তাহলে না কৃষকরা মানে এই দামের সাথে, মনে করেন কৃষকের যে দ্রব্য মানে ন্যায্য মূল্যের সাথে কিন্তু ধানের দাম বৃদ্ধি না করলে তো কৃষক কিভাবে টাকাটা পাবে? কৃষকের তো সবাইকার ইনকাম সোর্স নাই, অনেক কিন্তু কৃষি নির্ভর। আমাদের ম্যাক্সিমাম গ্রাম অঞ্চলে কিন্তু কৃষির উপর নির্ভরশীল, ধান, পাট, আখ, সরিষা, গম তাদের উপর নির্ভরশীল। এই ফসল উৎপাদন করে, এই ফসল বিক্রি করে তাদের সংসার চলে। আর যাদের চাকরিজীবী, একটা সন্তান চাকরি করে, এখন তো ম্যাক্সিমাম পরিবারে কিন্তু সন্তান কিন্তু কমে, একটা বা দুইটা সন্তান কিন্তু এখন কোনো পরিবারে এখন নাই। এখন আমরা কিন্তু মানে গ্রাম অঞ্চলে গেলেও দেখবো, আগে আগে কিন্তু একটা পরিবারে 10 জন 8 জন পরিবার সদস্য ছিল, তারা একজন চাকরি করতো, একজন কৃষি করতো, একজন মানে অন্য ব্যবসা করতো, তাহলে পরিবারটা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারতো। এই যে এখন আমাদের যে কৃষককে মূল্যায়ন করা, এটা আমাদের যথেষ্ট সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো আপনার চ্যানেলের মাধ্যমে, এবং মানে কৃষকের দাম ন্যায্য মূল্য যাতে পায়, এবং গভর্নমেন্ট যাতে সাবসিডি দিয়ে এই ধান কিনে রেখে এবং মানে কৃষককে সেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় সেই ব্যবস্থা করে। পাশাপাশি আপনার যে আপনার কৃষি জমি তো ভাগ হয়ে যাচ্ছে, ডক্টর শরীফ আব্দুল্লাহ সাকি, কৃষি জমি তো আপনার ভাগ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সমবায়ী আন্দোলন, মোহাম্মদ মাসুম ভাই বললেন যে সমবায়ী আন্দোলন, কৃষকদের একটা এলাকার সমবায় করে, একটা এলাকার 20 বিঘা জমি, 10 বিঘা জমি থাকে, 30 জন কৃষকের মধ্যে একটা সমবায় করে ওই 10 বিঘা জমিকে একটা প্রজেক্ট এনে একটা একই বিষয়ে 10 জনকে সমবায়ী প্রতিষ্ঠানের মালিকানা করে ওই 10 বিঘা জায়গাটাকে তাদের ম্যানেজমেন্টে দিয়ে একটা প্রজেক্ট করা, এই সমবায়ী প্রজেক্ট ভিত্তিক কৃষি আন্দোলন। এটা যেহেতু কৃষি জমি কমে যাচ্ছে, না শুনেন, বিখণ্ড হয়ে যাচ্ছে, না শুনেন, সমবায় পদ্ধতিটা কিন্তু আছে, কতটুকু যৌক্তিক দাবি রাখে না এটা প্রশংসার দাবিতে। শুনেন, কৃষিভিত্তিক সমবায় ভিত্তিক কিন্তু আন্দোলনটা চলছে অনেক আগে থেকে। সমবায়ের মাধ্যমে কৃষকরা বিভিন্ন জমি, এবং তারা এককভাবে করতে পারে না, তারা এলাকায় গ্রাম অঞ্চলে তারা এককভাবে, যেমন আমাদের দেশে আগে মনে করেন টাকার জন্য তারা মানে ধান কাটতে পারতো, তখন কি করতো, বদলা নিত, একজন আরেকজনটা কেটে দিত। 10 জন মানে ল্যান্ডলর্ড বা মিলে তারা কি করতো, মানে 10 পরিবার মিলে ধান কাটতো, আজকে আমারটা কাটবে, কালকে আরেকজনটা কাটবে, এভাবে 10 পরিবারের ধানই কাটা হয়ে যেত। এভাবে তারা কিন্তু মানে একটা সোসাইটির মাধ্যমে তারা এই কাজগুলো করতে পারে। তো এইভাবে যদি সমবায় সমিতির মাধ্যমে তারা সাবসিডি দিয়ে, গভর্নমেন্ট এবং আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, চেয়ারম্যানরা ইচ্ছা করলে এগুলি করতে পারে, চেয়ারম্যানরা যদি সহযোগিতা করে, এবং এগ্রিকালচার অফিসার সারা প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু এগ্রিকালচারের মানে কর্মকর্তা আছে, কৃষি কর্মকর্তা আছে, কৃষি কর্মকর্তার মাধ্যমে যদি তারা এই কাজগুলো করে, আমার মনে হয় তারা অনেক সফল হবে বলে আমি বিশ্বাস করি। তো আমরা চাই সমবায়ের মাধ্যমে কৃষক বান্ধব হোক এদেশ, এবং আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এখন আপনার নতুন করে আমেরিকা যদি আবার যুদ্ধটা করে, সেক্ষেত্রে আমাদের ডিজেলের সংকট দেখা দিবে, কৃষকরা এমনি ডিজেল সংকট আছে, অনেক সময় মতো খেতে ডিজেল না পেলে পানি দিতে পারবে না, চাষাবাদ বিঘ্নিত হবে। সেক্ষেত্রে সরকারকে আগাম এখন সতর্কতা অবলম্বন করা, এবং এই সময়ে
বেশি পরিমাণ পেট্রোলিয়াম, ডিজেল, তেল আমদানি করা উচিত? এখন যে সময়টা পাচ্ছে সরকার, ডক্টর শরীফ আব্দুল্লাহ শুনেন, সাকি আমাদের জনাব। দেশে কোনো কিছুরই সমস্যা নাই। শুনেন, এগুলা কৃত্রিম সংকট করে রাখা হয়েছে। ডিজেলেরও কোনো সমস্যা নাই, তেলেরও কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? এগুলা কৃত্রিম, আমাদের ব্যবসায়ী সিন্ডিকেটরা এগুলি করতেছে। এগুলা থেকে আমাদের দেশপ্রেম জাগ্রত করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। মনে করেন আপনার 20 কেজি তেল লাগবে, আপনি তো 100 কেজি তেল রাখার দরকার আছে, রিজার্ভ করার দরকার আছে। প্রত্যেকটা মানুষ, যারা বড় বড় ব্যবসায়ীরা এই কাজগুলা করতেছে। যেমন চড়া দামে দ্রব্যমূল্য, যখন তেলের দাম বৃদ্ধি পেয়েছে তখন তারা তেলগুলা বিক্রি করতেছে। এই আমাদের দেশের মানুষের মধ্যে অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, আসলে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমরা যদি সেবার মান বাড়াই, দিন শেষে আমরা মানুষ হতে হবে, মানবিক হতে হবে, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, দেশপ্রেম জাগ্রত করতে হবে। তাহলে আমরা এই থেকে বেরিয়ে আসতে পারবো। যদি আমাদের রেসপন্সিবিলিটি না থাকে, আমরা পরিবার থেকে সেটা শিখতে হবে, পরিবার থেকে শুরু করে আমরা রাষ্ট্র পর্যন্ত আসতে হবে। তাহলে আমাদের এটা থেকে সম্ভব, পরিত্রাণ পাওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি এই যে বিশৃঙ্খল অরাজক পরিস্থিতি, সরকার আপনার বন্দরে জাহাজ বিড়ায়, আপনার তেল শোধনাগার করে বিভিন্ন তেল কোম্পানিকে তেল দেয়, পদ্মাকে দেয়, যমুনাকে দেয়, কিন্তু মাঝে যে সিন্ডিকেট করে এই তেল এদিক করে সেদিক করে 9-6 করে বিক্রি করে, এই আগামীতে আবার এই জায়গাগুলো বিশৃঙ্খলা মানে দমন করার জন্য সরকারকে বিশেষ করে অভিযান পরিচালনা করা, যাতে আবার যুদ্ধ বাধে, সংকট হয়, সেখানে সরকারকে এইভাবে বিশেষ অভিযান পরিচালনা করে যাতে তেলের সিন্ডিকেট না হয়, পেট্রোলিয়ামের কোনো সিন্ডিকেট না হয়, সিন্ডিকেট ভিত্তিক কোনো মানে অবৈধ বাণিজ্য না হয়, সেক্ষেত্রে আগামীতে সরকারকে সেই পদক্ষেপের দিকে যাওয়া উচিত। কারণ যুদ্ধ ইমিডিয়েটলি আবার যুদ্ধ করবে আমেরিকা, ভয়াবহ অবশ্যই, আকারে অবশ্যই, সবাই অবশ্যই এই ব্যাপারে শুনেন। এই ব্যাপারে আমার মতামত হলো, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব আপনার চ্যানেলের মাধ্যমে, যাতে দুষ্ট চক্ররা সুবিধাভোগী না হতে পারে। তাদের দেশপ্রেম, তারা সেবার মান বাড়াতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সেবক হতে হবে। এই সেবার দৃষ্টিভঙ্গি নিয়ে যদি বিএনপি, তারেক রহমান কাজ না করে, তাহলে সেও কিন্তু ধ্বংস হয়ে যাবে। এটা কিন্তু আমরা অতীতে দেখতে পেরেছি। 17 বছর যদি তারা সেবার মান বাড়ায়, তাহলে কিন্তু তাদের আজকে অধপতন হতো না। প্রত্যেকটা সেক্টরে আমাদের এই সেবার মান বাড়াইতে হবে। এটা কৃষক বলেন, জ্বালানিতে বলেন, রেলপথে বলেন, প্রত্যেকটা সেক্টরে আমাদের সেবার মান বাড়াইতে হবে। মেডিকেল সেক্টর বলেন, একাডেমিক শিক্ষা সেক্টরে বলেন, প্রত্যেকটা সেক্টরই যদি আমরা সেবার মান না বাড়াই, যেমন দেখেন এই যে বিকাশ, তারা সিকিউরড অটো রেকর্ড যেভাবে করতে চেষ্টা করতেছে, মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানের 50,000 টাকা দিয়ে একটা জিনিস কিনলেন, বিকাশে টাকাটা পেমেন্ট করলেন, পরে বললো যে না, টাকাটা আমরা পাই নাই, তাদেরকে ধরার কোনো রাস্তা নাই। এই যে মানে ডিজিটাল দুর্নীতি করতেছে, এই ডিজিটাল দুর্নীতিটাকে ধরার জন্য আমাদের একটা প্রস্তাব আছে, আমরা সেটা বিটিআরসি কে প্রস্তাবটা দিয়েছি। যদি সেভাবে কাজ করে, প্রমাণিত লেনদেন নিরাপদ বাংলাদেশ, যদি আপনার একটা লেনদেন করবেন, এই লেনদেনটা কিন্তু আপনার ক্লিয়ার থাকতে হবে, বুঝতে পারছেন? যেমন ডেলিভারি ক্যাশ আউট যে করবেন, তার যদি ডেলিভারি যে ক্যাশ আউট করবে তার এনআইডি কার্ড থাকবে এবং তার গ্রাহকের বর্তমান ছবি তুলে রাখবে, তাহলে কিন্তু নিশ্চিত হয়ে গেল গা, বুঝতে পারছেন? এটা কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করলে করতে পারি, কিন্তু তারা গ্রাহক বিকাশ কোম্পানি কি করতেছে, তারা বলতেছে যে আপনারা ওটিপি দিবেন না, ওটিপি দিবেন না, এই করবেন না, সেই করবেন না, কিন্তু তারা অন্যের সিম দিয়ে টাকা বিকাশ অ্যাকাউন্ট করতেছে, অন্যের এনআইডি দিয়ে তারা আইডি কার্ড করতেছে। এইগুলি কেন হবে? যেমন যারা বিআরটি তে কাজ করে, বিআরটি কিন্তু বিভিন্ন মানুষের ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করে এই দুর্নীতিগুলো তারা করতেছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সিকিউরড অটো রেকর্ড মানে হলো নিরাপদ লেনদেন, নিশ্চিত প্রমাণ। কে টাকা দিল তার প্রমাণ থাকবে, প্রতারণা ও ভুল দাবির সম্ভাবনা কমবে, প্রয়োজনের আইনি প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য, এজেন্ট এবং গ্রাহক উভয়ের জন্য নিরাপদ এবং প্রমাণিত লেনদেন নিরাপদ বাংলাদেশ আমরা চাই। সুন্দর একটি হিংসা মুক্ত মানবিক বাংলাদেশ আমরা চাই। আমরা যাতে আর দুর্নীতি না করি, ভালো কাজ করি, আমাদের বিবেক জাগ্রত করি। দিন শেষে আমাদের মানুষ হতে হবে, মানবিক মানুষ হতে হবে, এবং সেবার কোনো বিকল্প নেই। আমরা প্রত্যেকটা সেক্টরে আমাদের সেবার মান বাড়াতে হবে, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে, জি জনাব, জনাব অধ্যাপক শরীফ আব্দুল্লাহ সাকি, আপনার এই বাস্তব বিশ্লেষণমূলক পর্যবেক্ষণ বক্তব্য উপস্থাপন করার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। আমি দর্শকবৃন্দ আমার শেষ পর্যায়ে চলে আসছি। মোহাম্মদ মাসুম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আমেরিকা তো আসলে যতটা ট্রাম্প যে মানে কৌশল অবলম্বন করছেন,
ইসরায়েল তো ট্রাম্পকে টেনে নিয়ে আবার নতুন করে যুদ্ধ করতে চাচ্ছেন। এই যুদ্ধের ভয়াবহতা যদি আমেরিকা যুক্তরাষ্ট্র বাড়ায়, আমাদের যদি জ্বালানি সংকট আরো তীব্রতর হয়, সেক্ষেত্রে আমাদের কৃষি সেক্টর, শিল্প সেক্টর কি একটা আবার নতুন করে সংকটের দিকে চলে যাবে? সেক্ষেত্রে সরকারের কাছে বিকল্প কি উপায় আছে? চীন রাশিয়া বিকল্প উপায় কি আছে? চীন এবং রাশিয়ার কাছ থেকে পেট্রোলিয়াম তেল আমদানি করার যদি কোনো সুযোগ থাকে, সেই সুযোগটাকে কাজে লাগানো। কারণ যুদ্ধ কিছুদিন ইমিডিয়েটলি আবার যুদ্ধটা শুরু হতে যাচ্ছে, এবং যুদ্ধটা ভয়াবহ আকারে আমেরিকা ইসরায়েল করতে চাচ্ছে, সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি। বলুন, আরো আপনি 3-4 মিনিট বলুন জনাব মোহাম্মদ মাসুদ। হ্যাঁ, আসলে নজরুল ভাই, হয় কি যে যে জ্বালানি সংকটের আসলে স্বল্পমেয়াদী এটার সমাধান খুব কম। এখন স্বল্পমেয়াদী কিছু উদ্যোগ তো সরকার নিয়েছে, যেমন আপনার কিচ্ছুতা সাধনের দিকে সরকার গিয়েছে, আর রেশনিং করে দিচ্ছে। আর আপনার যেগুলি বিকল্প মধ্যপ্রাচ্যের বাইরে যেগুলি বিকল্প সোর্স, যেমন আপনাকে একটা তথ্য দেই, আমাদের কিন্তু অকটেন, এটা কিন্তু আমাদের অকটেন এবং পেট্রোল কিন্তু আমাদের খুব একটা বাইরে থেকে আনতে হয় না। এগুলো হচ্ছে আমরা যে গ্যাস উত্তোলন করি, এই গ্যাসের বাই প্রোডাক্ট হচ্ছে পেট্রোল এবং অকটেন। আর যেটা আমরা বলি যে ডিজেলের ভিতরে যেটা আপনার প্রসেস করা যেটা ডিজেল, এটা তো আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আনি। আর আমরা মধ্যপ্রাচ্য থেকে আনি যেটাকে আমরা বলি ক্রুড অয়েল বা কাঁচা তেল। এই কাঁচা তেলটা এনে আমাদের যেটা ইস্টার্ন রিফাইনারি, সেখানে আমরা এটাকে রিফাইন করি। তো শুধুমাত্র আমরা মধ্যপ্রাচ্যের থেকে শুধুমাত্র ক্রুড অয়েলটা আমরা আনি। সেক্ষেত্রে এখন আমাদের কিছু বিকল্প ক্রুড অয়েলের রাস্তা বাইর করতে হবে। যেমন রাশিয়া আমেরিকা তো বলছে ঠিক আছে, রাশিয়ার থেকে আমরা আনতে পারবো, বা আরো যেগুলো বিকল্প আছে সেখান থেকে আমাদের আপাতত এনে চলতে হবে। তবে আমাদের যে এনার্জি সংকট, এটা আমাদের দীর্ঘমেয়াদী অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অদূরদর্শিতা। আজকে বাংলাদেশের যে এনার্জি সংকট, একটা তো যুদ্ধ আপনি বলছেন, ঠিক আছে, এটা অনেক দেশই হচ্ছে কম বেশি, কিন্তু বাংলাদেশের যে জ্বালানি সংকট, এর পিছনে 3টা কারণ দায়ী। একটা হচ্ছে দুর্নীতি, একটা হচ্ছে দুর্নীতি, একটা হচ্ছে আপনার অপরিণামদর্শিতা, আর একটা হচ্ছে আপনার আমাদের দীর্ঘমেয়াদী ভিশনের অভাব। আমি লাস্টে একটা কথা নজরুল ভাইকে বলে রাখি, যে 4টা নিরাপত্তা আপনাকে এনশিওর করতেই হবে: খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, সামরিক নিরাপত্তা, আর হচ্ছে পানি নিরাপত্তা। যদি আমি শব্দগুলোকে ইংলিশে বলি, ফুড সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি, মিলিটারি সিকিউরিটি, আর হচ্ছে আপনার ওয়াটার সিকিউরিটি। 4টা সিকিউরিটি আপনাকে এনশিওর করতেই হবে। এখানে আমাদের যেগুলি রাজনীতিবিদ আসছে, একদম আমি কোনো সেইভাবে, আমি তো বাংলা ভাষা নিয়ে রাজনীতি করি, তারপরও বলবো, এক জিয়াউর রহমান ছাড়া যে সমস্ত রাজনীতিবিদ আসছে, এগুলি ছিল মূর্খ এবং দুর্নীতিবাজ। একমাত্র জিয়াউর রহমান সাহেবেরই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবেরই ভীষণ ছিল। এবং আপনি 19 দফায় দেখেন, জিয়াউর রহমান কত আগেই বলছে যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জন করতে হবে। এই জন্য উনি আপনার এই বিশেষ করে নদী খনন, খাল খনন, এই সমস্ত কর্মসূচিতে জোর দিয়েছিলেন সেই 77, 78, 79-তে। এবং জিয়াউর রহমানের ভীষণের কারণেই আপনার আজকে তৈরি পোশাক শিল্প বলেন এবং মধ্যপ্রাচ্যে আমাদের লোক রপ্তানি বলেন, এই তিনটাই জিয়াউর রহমানের আমলে ডেভেলপ হয়েছে। এই 3টাকে আমরা এখনো বাঙ্গাচুরা খাচ্ছি। এই 3টার বাইরে কিন্তু আমাদের ডেভেলপ হয় নাই। এই জন্য যতগুলি শাসক আসছে, জিয়াউর রহমান ছাড়া এগুলি সব মূর্খ, দুর্নীতিবাজ, এবং এগুলো সব স্বজন প্রীতির উস্তাদ। ফলে আজকে বাংলাদেশ বড় ধরনের এনার্জি সংকটে। এবং এই এনার্জি সংকটে এটা আরেকটা, আমরা যদি কখনো, আজকে আমি একটা কথাই বলবো, এনার্জি সংকট যেহেতু দীর্ঘমেয়াদী অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা এবং দুর্নীতির ফসল, আজকে এই দুর্নীতি জ্বালানি সংকট। এবং এর থেকে বাইরে আসতে হলে আমাদেরকে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ভিশনারি অ্যাপ্রোচ নিয়ে আমাদের বাইরে হতে হবে। এর মধ্যে সরকার একটা সুন্দর কাজ করেছে, সেটা হচ্ছে যে আমাদের সমুদ্র বক্ষে বা ডিপ সিতে আপনার তেল গ্যাস আপনার এক্সপ্লোর করার জন্য টেন্ডার দিতে যাচ্ছে বা টেন্ডার দিচ্ছে। এটা খুব সঠিক উদ্যোগ। একই সাথে উত্তরবঙ্গে আমাদের যে খুব ভালো কোয়ালিটির কয়লা আছে, সেগুলাকে উত্তোলন করতে হবে, আরো গ্যাস ক্ষেত্র আবিষ্কার করতে হবে, এবং সাথে সাথে আমাদের যেখানে রিনিউয়েবল এনার্জি প্রয়োজন, সেখানে রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করতে হবে। এবং আমাদের যতগুলা পাওয়ার কোম্পানি আছে, সরকারি মালিকানাধীন বা
পিডিবির আন্ডারে এগুলো অত্যন্ত পুরনো হয়ে গেছে, এগুলি প্রচুর প্রাইমারি ফুয়েল খায়, সেজন্য এগুলার টেকনোলজি মডার্নাইজেশন করতে হবে। আমার মনে হয় এটা একদিন বিস্তারিত আলোচনা করা যাবে, যদি এই পদক্ষেপগুলোকে যদি আমরা টাইম বাউন্ড পরিকল্পনার মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশে মধ্য এবং দীর্ঘমেয়াদে আমরা জ্বালানি সিকিউরিটি বা এনার্জি নিরাপত্তা অ্যাচিভ করতে পারবো। ধন্যবাদ নজরুল ভাই। জি, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে মোহাম্মদ মাসুম, আপনার গুরুত্বপূর্ণ বাস্তবতা বিশ্লেষণমূলক বা বিষয় ভিত্তিক কথা উপস্থাপন করবার জন্য আমাদের 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা আমাদের প্রোগ্রামটা দেখবেন। কৃষি বাংলাদেশের প্রাণ, কৃষির এই প্রাণ, এই প্রাণের শক্তিটাকে আমরা যেন আবার নতুন করে উজ্জীবিত করতে পারি, নতুন করে বর্তমান গণতান্ত্রিক সরকার, বিএনপি নেতৃত্বাধীন সরকার যেন কৃষকদের সমস্যাগুলো চিহ্নিত করে সেই সমস্যার সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে পারেন। বাংলাদেশকে এখনো যেহেতু শতকরা 75 থেকে 77% মানুষ কৃষির সাথে সম্পৃক্ত, কৃষি নির্ভরতার দিকে বাংলাদেশের আধুনিক প্রযুক্তি, বাস্তব কৌশলের মধ্য দিয়ে কৃষি সেক্টরকে বাঁচানো যায় এবং আগামী দিনের বাংলাদেশ উৎপাদনে বাংলাদেশ হবে। এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ পাশাপাশি শিল্প নির্ভরতার দিকেও আমাদের সেদিকে যেতে হবে, পাশাপাশি এবং যেতে হবে। নতুন করে যুদ্ধটা যদি আমেরিকা ইসরায়েল লাগায়, সেক্ষেত্রে আমাদের বিকল্প ওয়েতে রাশিয়া, চীন সহ বিকল্প যে চ্যানেল আছে, সেই চ্যানেলে আমাদের জ্বালানি পেট্রোলিয়াম সহ যেসব বিষয়গুলো আছে, সে বিষয়গুলো আমরা আমাদের সরকার কৌশল অবলম্বন করে কূটনৈতিক চ্যানেলের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করতে পারে কার্যকরী। এই কথা, এই আওয়াজ দিয়ে, এবং দর্শকবৃন্দ, এই দেশ আমার আপনার সকলের, এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে, এদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, দেশের মানুষের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, জীবিকার নিরাপত্তা, জীবনের নিরাপত্তা রক্ষা করতে হবে। এবং সেই রক্ষা করার জন্য নাগরিকদের দায় এবং দায়িত্ব যেমন রয়েছে, সরকারের দায়িত্ব কর্তব্য রয়েছে। নাগরিক দায় এবং দায়িত্বের পাশাপাশি সরকারের বাস্তবসম্মত কৌশল এবং পরিকল্পনা যাতে সরকার নিতে পারেন, কার্যকরী ভূমিকা রাখতে পারেন। আপনারা আমাদের প্রোগ্রামটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার দেখা কমেন্টস, সাবস্ক্রাইব কে আমরা বিশ্লেষণ করে আগামী দিনে আবার ভিন্নতর কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আবারও ডক্টর শরীফ আব্দুল্লাহ, অধ্যাপক ডক্টর শরীফ আব্দুল্লাহ সাকি এবং মোহাম্মদ মাসুম, আপনাদের উভয়কে আমাদের চ্যানেল পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি নজরুল ইসলাম সাচি আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনারা আমাদের 24 ডিজিটাল নিউজের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা।